যতক্ষণ এই বাঁশি তোর হাতে থাকবে ততক্ষণ কেউ তোকে কাবু করতে পারবে না। ক্ষমতার অপব্যবহার করবেন। হ্যালো সুশীল সমাজ, সিনেফোবিয়ার আনকোরা নতুন একটি সার্কাসে আপনাকে স্বাগতম। আজ আমরা যে সিনেমাটির পোস্টমর্টেম করব তার নাম আজকের সার্কাসে অংশ নিয়েছেন জনতার হিরো বাঁশিওয়ালা কাঞ্চন ভাইয়া, একজন বাঁশিওয়ালা। বাঁশিওয়ালা? ওই বাঁশিওয়ালা? বাঁশিওয়ালার এত বড় সাহস! আপনার সাহস আছে মাশাআল্লাহ। গ্ল্যামার গার্ল নতুন আপু, বাহ কি সুন্দর! তবে আজকের সার্কাসের মূল আকর্ষণ মাথার চুল ভ্রুতে আর কানে জন্মানো চিরস্থায়ী আমাশয়ের রোগী তেমাথা বুড়ো। আরে আল্লাহ, তুই কইলি কি? সার্কাসের শুরুতেই দেখা যায় জনৈক এক বাঁশিওয়ালা বাউলকে, যার সুর না শুনলে, যাকে না দেখলে রাজা অস্থির হয়ে পড়েন। বাউল তুই দেরি করছে কেন? এই বাউল, এত দেরি করলে কেন? ধরো ধরো, গান ধরো, গান ধরো। বাউলের গানের মূর্ছনায় মূর্ছিত হয়ে রাজা দিনের কার্যক্রম শুরু করেন। কাম কাজ কিছু নাই? না নাই। একদিন রাজার মেয়েকে বিয়ের জন্য পাত্রপক্ষ কনে দেখতে আসে। কনে পছন্দ করে কনের গলায় পাত্রপক্ষ পুতির মালা পরাতে গেলে হার পছন্দ না হয় রাজার মেয়ে গুলনাহার হারের উপর বমি করে দেয়। ডাকা হয় রাজ্যের প্রধান হেকিমকে। বিজ্ঞ হেকিম রোগীর পাশ দেখেই বলে দেয় রোগীর গর্ভ হয়েছে। রাজকুমারী, রাজকুমারী অন্তঃসত্ত্বা। কি বললা? রাজকুমারী অন্তঃসত্ত্বা? রাজা গুলনাহারের কাছে এই সর্বনাশকারীর নাম জানতে চাইলে গুলনাহার বলে বাঁশিওয়ালা বাউল তার ব্যক্তিগত বাঁশি দিয়ে এই অঘটন ঘটিয়েছে। আমি গোপনে বাউলকে ভালোবেসে বিয়ে করেছি। বিয়ের কথা চিন্তা করবি ময় মুরব্বীরা। সি 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 সি, আমি তো ভাবতে পারতেছি না। বিশিষ্ট হার্ট স্পেশালিস্ট রাজারূপী আনোয়ার হোসেন এই কথা শুনে মৃত্যুর জন্য দিনটা ভালো না। রাজপুত্র জাভেদ চাচু রাজ্যের ভার গ্রহণ করে রাজ্যে গান বাজনা সম্পূর্ণ বন্ধ করে দেয়। গুলনাহারকে নিক্ষেপ করে কারাগারে। এই মুহূর্তে গুলনাহারকে কারাগারে নিক্ষেপ করুন। আচ্ছা। আর চাবুক মেরে বাঁশিওয়ালা বাউলের বাঁশি থেতলে মেরে ফেলে। এটা একটা স্পর্শকাতর জায়গা। ওইখানে যদি কেউ একটু দুষ্টামি করে একটা টোকা দেয় তাহলে দম বন্ধ হয়ে যায়। এদিকে কারাগারে রাজকন্যার একটি ছেলে সন্তান জন্মালে ছেলেকে নিয়ে সে কারাগার থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এভাবেই শেষ হয় সিনেমার প্রথম অংশ। দ্বিতীয় অংশে আমরা দেখতে পাই আমাশয় রোগী তেমাথা বুড়োকে। আমাশয় রোগী পুচ্ছের ব্যথায় অস্থির হয়ে বুড়ো মানুষটা জায়গা মতো পিঁপড়ের খামর খাবার উদ্দেশ্যে একটা পিঁপড়ের ঢিবির উপর বসেছিল। পথ দিয়ে হেঁটে যাচ্ছিল এক কিশোর। তেমাথা বুড়োর কাণ্ড দেখে কিশোরের খুব রাগ হয়। সে তার ঘামে ভেজা শার্ট খুলে বুড়োকে বগলের গন্ধ শুকিয়ে দেয়। আমার ধ্যান ভঙ্গ করলো কে রে? মিয়া গন্ধে মানুষ মরে যাবে। তীব্র গন্ধ থেকে বাঁচার জন্য বুড়ো কিশোরকে একটা বাঁশি উপহার দেয়। এটা মায়া বাঁশি। যার দিলে মায়া আছে, মায়া আছে জীবনে আপন হয়ে, সন্তান বেশি হবে না আর মায়া খেলে। মায়া আমেরিকায় তৈরি নিরাপদ জন্ম নিয়ন্ত্রণের গুণ। সেই এই বাঁশি বাজাতে পারবে। সিনেমার তৃতীয় অংশে আমরা দেখতে পাই সেই কিশোরের বড়বেলা কাঞ্চন ভাইয়াকে, যিনি বাঁশির কেরামতিতে তাগড়া এক যুবক। কাঞ্চন ভাইয়া বাঁশির জোরে যুবতী রাজকন্যাকে নাচাতে বাধ্য করেন।
বাঁশির জাদু দেখান, বাঁশি দিয়ে মারামারি করেন, বাঁশি দিয়ে রাজকন্যাকে কানের দুল পাঠান। বাঁশির এত গুণ দেখে রাজকন্যা কাঞ্চন ভাইয়ার ব্যক্তিগত বাঁশির প্রেমে পড়ে যান। তিনি শয়নের স্বপনে শুধু বাঁশি দেখেন, বালিশকে বাঁশি মনে করে চুমু খান, কোলবালিশকে বাঁশি মনে করে জড়িয়ে ধরে গড়াগড়ি খান। মাঝে মাঝে উত্তেজনায় তিনি বালিশে দুষ্ট চাপ প্রয়োগ করেন। চাপ দেখে নিজেকে বালিশ মনে করে কাঞ্চন ভাইয়া দুষ্ট হাসি দেন। সেই দুষ্ট চাপে সাড়া দিয়ে কাঞ্চন ভাইয়া রাজকন্যাকে নিয়ে স্বপ্নের দেশে নাচাগানা করেন। আর এর মাধ্যমে তিনি আবিষ্কার করেন নাচের কিংবদন্তি কয়েকটি মুভ, যা পরবর্তীতে হাজার হাজার বাংলা সিনেমায় ব্যবহার করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু মুভ হলো স্লো জলদি চল মুভ, বগল ক্রাঞ্চ, কতদিন বলবো যে আর মুখেতে গন্ধ তোমার, গন্ধ সুখ গন্ধ সুখ গন্ধ সুখ গন্ধ সুখ। হাফ উইন্ডমিল, হাজার উল্লাসে জয়ের নিশান গড়, মার ঘুরিয়ে 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 মার ঘুরিয়ে। হাফ মাঞ্জা মুভ, এই মুভটি সম্পর্কে কিছু বলবো না, কারণ আমার শরম করে। এই পর্যন্ত সবকিছুই ঠিক ছিল, কিন্তু এত সুখ চিরদুখী হিরো কাঞ্চন ভাইয়ার কপালে সইবে কেন? রাতের ফুর্তি রূপ নেয় বিষাদে। সকালে কাঞ্চন ভাইয়া ধরা পড়ে যায় রাজকন্যার পপস জাভেদ চাচুর কাছে। জাভেদ চাচু কাঞ্চন ভাইয়াকে কারাগারে আটকে রাখার নির্দেশ দেন। ওকে জম কারাগারে আটকিয়ে রাখুন, কাল সকালে ওর শিরোচ্ছেদ করা হবে। রাতের অন্ধকারে রাজকন্যা কারাগারে যায় কাঞ্চন ভাইয়াকে উদ্ধার করতে, কিন্তু অভিমানী কাঞ্চন ভাইয়া আগের রাতে মধু খাবার বদলে চাবুক খাওয়ানো হয়েছে বলে রাজকন্যাকে খিস্তি করে। আজ আমার সব ধারণা পাল্টে গেছে, তুমি একটা ছলনাময়ী। খিস্তি খেয়ে সমান সমান হবার জন্য রাজকন্যা হাই মুজিব বলে নিজেকে চাবুক মারে। চাবুক খেয়ে রাজকন্যা অজ্ঞান হয়ে যায়, সাথে সাথে পড়ে যায় কুপিবাত্তিও। শুরু হয় অদ্ভুত এক ট্র্যাজেডি। নায়ক শিকলে বাঁধা, রাজকন্যা অজ্ঞান, এদিকে ধীরে ধীরে বড় হচ্ছে সর্বনাশা আগুন। কি করবে এখন কাঞ্চন ভাইয়া? ফিজিক্সের তুখুর ছাত্র কাঞ্চন ভাইয়ার মাথায় দ্রুত চিন্তা খেলতে থাকে। রাজকন্যা শুয়ে আছে 5 ফুট দূরে। মানুষের রক্তের বেগ ঘন্টায় যদি 50 কিলোমিটার হয়, তাহলে মাসলের দুটো রক ছিঁড়ে দিলেই হবে। কিন্তু আমি উপরে, রাজকন্যা নিচে, তার মানে দম বন্ধ করে প্যারাবোলাম পথে রক্ত ছুড়ে দিলে দ্রুত রক্ত টার্গেটে পৌঁছাবে। ওকে ডান। তুই মরিস না কেন, মরিস না কেন, তুই মরিস না কেন, তুই মরিস না কেন। এত কিছুর পরেও রাজার মন গলে না। সে কাঞ্চন ভাইয়ার পায়ে রশি বেঁধে ঘোড়ার সাথে টেনে নিয়ে চলে। এতে খেপে যায় গ্রামবাসী। আজ একটা বিরাট ফাটাফাটি হই। ফাটাফাটির বদলে তারা নাচতে শুরু করে। নাচতে নাচতে তারা পায়ের তলা ফাটিয়ে ফেলে। আর এদিকে তানপুরা বাজাতে বাজাতে তেমাথা বুড়ো ঠাড়া খেয়ে মরে যায়। বাঁশিওয়ালার কাছে বাঁশিও ছুটে আসে। বাঁশি পেয়ে কাঞ্চন ভাইয়া সবাইকে সমানে বয়রা মারা শুরু করে। অন্য সিনেমায় বাঁশি বাজিয়ে সাপ আনলেও এই সিনেমা আর 10টা ছবি থেকে একেবারেই আলাদা। কাঞ্চন ভাইয়া বাঁশি বাজিয়ে সাপের বদলে কাউয়া আনে। এত কথা বলা দরকার আছে? সেই কাউয়া হামলা করে রাজাসহ সবাইকে। রাজা নিজের ভুল বুঝতে পারে। আর এভাবেই শেষ হয় বাংলা চলচ্চিত্রের এই এপিক সিনেমা। ভিডিওটি ভালো লাগলে কি করবেন সেটা নিয়ে আপনার বিবেকের সাথে মিটিং করুন।
পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো সার্কাস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।